বুঝলি ছোটদা, বাবার জন্মদিনের পার্টিটা যে এত জাঁকজমক হবে তা আমি ভাবতে পারিনি। তা টোটাল কত লোক হয়েছিল আজ? তা প্রায় 150 তো হবে। বাহ, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝলি না আবার? তুই হঠাৎ বাবার জন্মদিন অ্যাটেন্ড করবি বলে লন্ডন থেকে কলকাতা চলে এলি, মানে গত 3 বছরে তো আসিসনি। বুঝলাম। তার মানে আমার আশাটা তোর পছন্দ হয়নি, তাই তো? না মানে এলি যখন বৌদি আর রিঙ্কিকে নিয়েই আসতে পারতিস। তোর বৌদি ব্যাংকের জবটা নিয়ে ব্যস্ত, আর রিঙ্কিটা স্কুল আছে, সামনেই পরীক্ষা। যাক, কারেন্টটা এলো। বাই দ্য ওয়ে, তোর অ্যাক্টিং কেমন চলছে? ভালোই চলছে। এই তো একটা রিসেন্টলি মেগা সিরিয়াল করে এলাম, এই 3 দিনের শুট ছিল। কিন্তু বড় রোল পাচ্ছিস না কেন? সবই আমার কপাল রে ছোটদা, আমার তো আর তেমন ইন্ডাস্ট্রিতে খুঁটি নেই, তাই আর কি। ফুলের চিৎকার না? হ্যাঁ, কিন্তু হঠাৎ খুন খুন করে চিৎকার করছে কেন? চল তো চল তো গিয়ে দেখি একবার উপরে। চলো চলো। বাবা, কি করে হলো? আমি রাতের ওষুধটা দিতেই ঘরে ঢুকেছিলাম, আর ঘরে ঢুকেই দেখি এই অবস্থা। কি করে হলো? বাবাকে বাবাকে কে 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 খুন করলো বাবাকে? সত্যি বলছি, আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। এখন কি হবে? এখন কি হবে বাবার? বল না, বল না। পুলিশে খবর দিতে হবে। আচ্ছা, যিনি খুনটা হয়েছেন তিনি বিখ্যাত বিজনেসম্যান আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট রমেন রায় চৌধুরী তো? হ্যাঁ স্যার, রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার। বডিটা প্রথম কে দেখলো? ফুলি। সেটাকে? ভিকটিমের রাধুনী কাম আয়া গোছের এক মহিলা। হ্যাঁ, আচ্ছা, নিচে দুজন বসে কান্নাকাটি করছিল, তারা কারা? ভিকটিমের ছেলে এবং মেয়ে স্যার। ওরা এই বাড়িতে থাকে? না, মেয়ে অন্যত্র 1 BHK নিয়ে শিফটেড, আর ছেলে থাকে লন্ডনে তার বউ বাচ্চা নিয়ে। আজ ভিকটিমের জন্মদিন স্যার, সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টিও অ্যারেঞ্জ করা হয়েছে ইভিনিংয়ে, আর সেই জন্যই তারা এসেছে। আজ ভিকটিমের জন্মদিন ছিল? হ্যাঁ স্যার। খুব নৃশংসভাবে খুনটা করা হয়েছে। ধারালো কিছু দিয়ে কুপিয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, মার্ডার ওয়েপনটা রিকভার হয়েছে? না স্যার। তার মানে খুনি খুনটা করে অস্ত্রটা নিয়ে পালিয়ে গেছে। খুব আক্রোশ থেকে খুনটা করা হয়েছে বলে মনে হচ্ছে। আক্রোশ তো বটেই। বডিটার যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে ভিকটিমের উপর আততায়ী প্রবল আক্রোশ ছিল। কিন্তু 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 কি স্যার? খুনটা করলো কে? সেটাই তো। আর খুনটা করলোই বা কেন? মোটিভটা কি? হয়তো বিজনেস রাইভেল কেউ খুনটা করেছে বা করিয়েছে। হতে পারে, আবার নাও হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনি বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিন আর ঘরটাকে সিল করে দিন। রাইট স্যার। আমি একটু নিচে যারা আছে ওদের সাথে কথা বলবো, দেখি ওরা যদি কোনো ক্লু দিতে পারে। শিওর।
আপনারা একটু শান্ত হন। আপনাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। এখন এই মুহূর্তে আপনাকে আমাদের সাথে কথা বলতে হবে অফিসার? হ্যাঁ, দেখুন আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। কি করব বলুন? আমাদের ডিউটি তো আমাদের করতে হবে, আর না হলে রমেনবাবু জাস্টিস পাবেন কি করে? অপরাধীরা যেন ছাড়া না পায়, একটু দেখবেন স্যার। সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা বসুন। বলুন, কি জানতে চান? আজ তো রমেনবাবুর জন্মদিন ছিল। হ্যাঁ, সন্ধ্যাবেলা একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। আপনি রমেনবাবুর ছেলে? ছোট ছেলে। আপনার দাদা কোথায়? ওনাকে তো দেখছি না। আজ থেকে 25 বছর আগে আমার বড়দা আর বড় বৌদি একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আই এম সরি। আচ্ছা, আপনি তো লন্ডনে থাকেন শুনেছি। হ্যাঁ, আমি আইটি ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আপনার ফ্যামিলি? আমার স্ত্রী লন্ডনে একটা ব্যাংকে জব করে। ছেলে মেয়ে? আমার একটাই মেয়ে, এই বছর ক্লাস 7 উঠবে। আর আপনি তো বোধহয় রমেনবাবুর মেয়ে। হ্যাঁ। আপনার নাম? রুহি, রুহি রায়চৌধুরী। আপনি কি করেন? অ্যাক্টিং করি। অভিনয়? হ্যাঁ, মেনলি থিয়েটার করি, এছাড়া ওয়েব সিরিজ, মেগা সিরিয়াল, সিনেমা এইসব আর কি। শুনলাম আপনি অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে নাকি একাই থাকেন? হ্যাঁ, আমি যেখানে থাকি তার আশেপাশেই সব স্টুডিওগুলো, তাই যাতায়াতের সুবিধের জন্য আমি ওখানেই থাকি। তাহলে আজ আপনারা পার্টির জন্যই এই বাড়িতে এসেছিলেন? জানেন অফিসার, প্রায় 3 বছর পরে আমি লন্ডন থেকে ইন্ডিয়া এসেছিলাম বাবার জন্মদিনটা সেলিব্রেট করব বলে। আর কোথা থেকে কি হয়ে গেল? আই এম সরি, আমার আর কিছু প্রশ্ন আছে। বলুন। আপনার বাবার জন্মদিনের পার্টিতে যারা যারা এসেছিলেন তারা তো সবাই ফিরে চলে গেছেন। হ্যাঁ অফিসার, সবাই চলে যাওয়ার পরই আমি আর দাদা ডিনার করতে বসি। তারপর হঠাৎ করে কারেন্টটা চলে যায়, আর আলো আসতেই ফুলের চিৎকার শুনে আমরা দুজন উপরে উঠে গেলাম। কারেন্ট চলে গেছিল মানে লোডশেডিং হয়েছিল? হ্যাঁ, মিনিট 10 মতো কারেন্ট ছিল না, আর তারপর অদ্ভুত একটা ব্যাপার। ইন্ডিয়াতে এক সমস্যা, কিছু হলেই ফস করে কারেন্টটা চলে যায়। হ্যাঁ, বাইরের ব্যাকআপ জেনারেটরটা কেন চলছে না সেটাই তো। কিন্তু হনুমান কাকা কোথায়? আরে জেনারেটরটা চালানোর কথা। হনুমান কাকা, হনুমান কাকা! ডিসগাস্টিং, উত্তরও দিচ্ছে না, কি আশ্চর্য। এই দাদা। হ্যাঁ বল। শুধু আমাদেরটাই গেছে। সে কি? বাইরের সমস্ত বাড়িতে আলো জ্বলছে, রাস্তার স্ট্রিট ল্যাম্পটাও জ্বলছে। সে কি? আপনি শিওর? হ্যাঁ, শুধু আমাদের আলোই গেছিল 10 মিনিটের জন্য। হ্যাঁ স্যার, জানেন কোনো ব্যাকআপ জেনারেটর কোনোভাবে চালু হয়নি। আচ্ছা, ব্যাকআপ জেনারেটর চালু করার দায়িত্ব কার? হনুমান কাকার। কে সে? আমি হনুমান সিং। হনুমান? কত বছর কাজ করছো এই বাড়িতে? लगभग बाबू के पास 30 साल हो गया। লোডশেডিং হয়ে গেলে ব্যাকআপ জেনারেটর চালানোর দায়িত্ব তোমার? हाँ हुजूर। আজ তাহলে জেনারেটরটা চালাওনি কেন? ना माने কি মানে? যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। तबीयत खराब था, थोड़ा भूखा आ गया था। पार्टी खत्म होने के बाद हम घर जाके सो गया था बाबू, थोड़ा नींद भी आ गया। बिजली कब चला गया আমি বুঝতে পারিনি। লোডশেডিং তো শুধু এই বাংলোতেই হয়েছিল। তা আমি বলতে পারবো না। বডিটা প্রথম কে দেখলো? ফুলি হুজুর, ফুলি। আই ফুলি, ইধার আ, ইধার। আপনি
আপনি তো এই বাড়িতে রান্নার কাজ করেন। হ্যাঁ, আমি বাবুকে দেখাশোনার কাজও করতাম। আপনি এত রাতে হঠাৎ রমেনবাবুর ঘরে গিয়েছিলেন কেন? বাবুকে রাতের শেষ ওষুধটা দেওয়ার জন্য স্যার। আপনি এনাদের 4 জনের স্টেটমেন্ট রেকর্ড করার ব্যবস্থা করুন। রাইট স্যার। বিখ্যাত বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট রমেন রায়চৌধুরীর খুনের খবরটা ছড়িয়ে পড়তেই গোটা দেশ এবং রাজ্য জুড়ে একেবারে হইচই পড়ে যায়। মিডিয়া কেসটাকে স্পেশাল কভারেজ দিতে শুরু করে। আমাদের উপর মহল থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করবার জন্য আমাদের উপর প্রেশার আসতে থাকে। আমাদের হাতে কোনো ক্লু ছিল না। আমরা শুধু বুঝতে পারছিলাম সেই রাতে রমেনবাবুর বাংলোয় 10 মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। আমাদের সন্দেহ হয়েছিল যে ওই রাতে রমেনবাবুর বাংলোয় 10 মিনিট অন্ধকারে থাকার সুযোগে কেউ ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিই ওই রাতে যারা রমেনবাবুর বাংলোয় উপস্থিত ছিল তাদের প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে জেরা করব। আচ্ছা রাতুলবাবু, আপনি হঠাৎ 3 বছর পরে ইন্ডিয়ায় ফেরার সিদ্ধান্ত নিলেন কেন? টানা 3 বছর লন্ডনে থাকতে থাকতে বড্ড একঘেয়ে লাগছিল। দেশের জন্য বড্ড মন খারাপ হচ্ছিল। তাই ঠিক করেছিলাম এবার দেশে ফিরেই বাবার জন্মদিনটা সেলিব্রেট করব। আচ্ছা, আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল রাতুলবাবু? ভালো, মানে ভালোই তো। সম্পর্ক ভালো ছিল এটা বলতে এত ইতস্তত করছেন কেন? এতবার ঢোক গিলছেন কেন? কই না তো। যাকে বাদ দিন, আপনার বোন রুহির সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? কি হলো, চুপ করে আছেন কেন? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। আপনার বোনের সঙ্গে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? জানি না বলাটা ঠিক হবে কিনা। যেখানে ভিকটিম বাবা সেখানে কি কিছু লুকোনো ঠিক? বলছি বাবার সাথে রুহির সম্পর্ক মোটেও ভালো ছিল না অফিসার। কেন? রুহির ফিল্ম লাইনে কাজ করাটা বাবা কোনোভাবে মেনে নিতে পারেনি। আসলে বাবা একটু কনজারভেটিভ গোছের ছিল তো, তাই। কিন্তু তা সত্ত্বেও তো রুহি কাজ করছেন। হ্যাঁ করছে, কিন্তু বড় রোল টোল তো সেরকম একটা পায় না। তাই নাকি? হ্যাঁ, এই কারণেই বাবার সাথে রুহির গন্ডগোলটা বেঁধেছিল। বুঝলাম না ঠিক। প্রায় বছর 4 আগে আমি লন্ডন থেকে কলকাতায় এসেছিলাম। একদিন রাতে বলছিলাম তোর সেদিন অনলাইনে শর্ট ফিল্মটা দেখলাম, বুঝলি? কোনটা বলতো? আরে ভুলে গেলি, ওই যে বকখালিতে গেছিলি শুট করতে। কেমন লাগলো? ছবিটা একদম জঘন্য, কিন্তু তুই অভিনয়টা কিন্তু মন্দ করিস না। স্ক্রিপ্ট খারাপ হলেও আমি আমার নিজের অভিনয়টা এতটাই ভালো করার চেষ্টা করি যাতে আমার দিকে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। যতই হোক এটা আমার প্রফেশন, এটাই তো আমার রুজি রুটি, এটা করেই তো টাকা আসে। গুড। কিন্তু এসব করে আদৌ লাভ হচ্ছে কি? মানে দেখ, রুহি যদি এসব সিনেমা থিয়েটার না করে আমার ব্যবসাটা সামলাতো, নিজের পক্ষে যদি বিয়ে করে সংসারটাও করতো, তাহলেও কাজের কাজ করতো। বাবা, যেইটুকু আমি করি তুমি সব সময় আমাকে ডিমোটিভেট করো। কেন বলো তো? আমি যা করেছি, যা করছি সবটাই তো নিজের চেষ্টায় করছি। হ্যাঁ, আমার যদি এখন ইন্ডাস্ট্রিতে একটা খুঁটি থাকতো তাহলে আমি আরো সাকসেসফুল হতে পারতাম, আরো তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারতাম। এইসব বাহানা দিয়ে কোনো লাভ নেই রুহি। দেখ, তুই তো আজ প্রায় 7 বছর অভিনয় করছিস, কিন্তু তার অ্যাচিভমেন্ট কি বলতে পারিস? তুই কটা ভালো কাজ করেছিস বলতো? তোকে তো কেউ চেনেই না। হ্যাঁ, আমাকে সেইভাবে এখনো কেউ চেনে না, কিন্তু চিনতো যদি তুমি আমাকে হেল্প করতে। তার মানে আমি তোকে কি হেল্প করব? কেন? তোমার তো গাদা গাদা টাকা, তুমি একটা প্রোডাকশন হাউস খুলতে পারতে, আমাকে নায়িকা করে তুমি একটা ফিল্ম প্রডিউস করতে পারতে। না, তুমি তো সেসব কিছুই করবে না, কোনোদিন করোনি। তুমি শুধু তোমার মেয়ের সমালোচনা করবে, তাও আবার নেগেটিভ সমালোচনা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তার মানে তুই আমাকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠতে চাস? হ্যাঁ,
চাই, তাতে অসুবিধাটা কি? তুমি আমার বাবা, তুমি আমায় হেল্প করবে না তো কে করবে? সরি রুহি, আমি তোকে হেল্প করতে পারবো না, ভেরি সরি। আমি খুব ভালো করেছি, আমি খুব ভালো করে তোমায় হাড়ে হাড়ে চিনি। আসলে কি বলতো, আমারই ভুল, তোমার কাছে হেল্প চাওয়াটা আমার ভুল ছিল। রুহি, কি করো বাবা তুমি? তার মানে আপনার বাবার প্রতি আপনার বোনের একটা ক্ষোভ ছিল? হ্যাঁ স্যার, শুধু ক্ষোভই নয়, যথেষ্ট রাগও ছিল বাবার প্রতি। তারপরে কি আপনার বোন বাড়ি ছেড়ে চলে যায়, মানে অন্যত্র ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে? হ্যাঁ, ওর অনেকদিন ধরেই আলাদা থাকার প্ল্যান চলছিল। আসলে উচ্চাকাঙ্ক্ষী স্বাধীন চেতা তো, জাস্ট একটা বাহানা দরকার ছিল, বাহানাটা পেয়ে গেছে, আর তার ঠিক 1 মাসের মধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা, সেদিন রাতে তো আপনারা নিচের ডাইনিং হলে একসাথে বসেছিলেন। হ্যাঁ, দুজনে মিলে একসাথে ডিনার করছিলাম। কারেন্ট ঠিক কটায় গিয়েছিল বলতে পারবেন? ঘড়ি দেখিনি। তবুও আন্দাজ? ওই ধরুন তাও 10:30 হবে। আর কারেন্ট ফিরেছিল 10 মিনিট পরে, তাই তো? হ্যাঁ, 10 মিনিট পরেই ঘরে আলো জ্বলে উঠেছিল। আচ্ছা, এই 10 মিনিটে আপনার বোন কি উঠে কোথাও গিয়েছিল? ওই না তো। আপনি শিওর? হ্যাঁ শিওর। আর ও তো ডাইনিং টেবিলে মোমবাতিটা জ্বালিয়ে একবার উঠে গিয়ে জানলায় উকি মেরে দেখলো যে শুধু আমাদেরই ঘরে আলো বন্ধ, আর বাইরে সব বাড়িতে আলো জ্বলছে। তারপর ও আবার এসে বসে খেতে শুরু করে দিয়েছিল। আপনি সত্যি বলছেন তো, নাকি বোনকে বাঁচাবার চেষ্টা করছেন? না না, দেখুন আমি যতটুকু জানি আমি তো আপনাদের সবটাই বললাম। আর আমি ওকে ভাসাতেই বা যাবো কেন, আর বাঁচাবোই বা কেন? না না, কে বলেছে বাবার সাথে আমার রিলেশন খারাপ ছিল? আমি সত্যি বলছি, বাবা আমায় খুব ভালোবাসতো। আর ভালোবাসলেও উনি নিজে সিনেমা প্রডিউস করে আপনাকে লঞ্চ করেন, আর এটাই ছিল আপনার বাবার উপরে রাগের কারণ, তাই তো? হ্যাঁ ঠিকই, বাবা যদি আমাকে লঞ্চ করতো তাহলে আমার খুবই উপকার হতো। কিন্তু কি করব বলুন, কপালে না থাকলে তো আর কিছু করার নেই। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? আচ্ছা, এমন কেউ কি আছে যে খুনটা করলেও করতে পারে? কি হলো বলুন। হ্যাঁ, বাবার অনেক বিজনেস রাইভাল ছিল, কিন্তু তারা যে খুন খারাপি করবে এটা আমার বিশ্বাস হয় না। তবে 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 কি? ইদানিং ছোটদার সাথে বাবার সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছিল। আচ্ছা, তাই নাকি? বাবার জন্মদিনের আগের দিন সকালবেলা ছোটদা তো ডিরেক্ট লন্ডন থেকে এখানে আসে, আর সেই জন্য আমিও খুব তাড়াতাড়ি বাবার কাছে চলে গেছিলাম। আর তারপর রাতুল, তুই যে এতদিন পরে আসবি আমি ভাবতেও পারিনি। তার জন্য ছুটি ম্যানেজ করতে হয়েছে বাবা। তুই আদৌ অফিস টফিস যাস ছোটদা? মানে? রাত দিনই তো দেখি পাবার ডিস্কোতে গিয়ে বিয়ারের গ্লাস হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেলফি তুলে আপলোড করছিস, তাই আর কি। তাতে তোর কি? কিছু না, জাস্ট কৌতূহল। ব্যাপারটা কিন্তু আমারও চোখে পড়েছে। এই ডিস্কো পাবে যাওয়াটা কি বন্ধ করা যায় না? এসব চক্করে না পড়াই ভালো। এই জন্যই তুই ধার দেনায় গলা পর্যন্ত ডুবে গেছিস। এসব কথা রুহির সামনে বলাটা কি ঠিক হচ্ছে বাবা? এটা তো তোমার আর আমার পার্সোনাল কথা। কেন? ও কি আমাদের পর? ও আমার মেয়ে, ও তো ছোট বোন। আর ওরও তো জানা প্রয়োজন যে তুই ধার দেনা মেটাবার জন্য আমার কাছে হেল্প চাইছিস। তাহলে তুমি রুহির সামনে বলে ফেলো তুমি আমাকে হেল্প করবে কিনা। না, তোকে আর একটা কানা করিও আমি দেবো না। তুই তো নিজের সমস্যা নিজে মেটাবি, তো নিজের জঞ্জাল নিজে সাফ করবি।
নিজের ধার দেনা নিজে শোধ করবি। তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। তার মানে টাকা পয়সা নিয়ে আপনার বাবার সঙ্গে আপনার দাদার মনোমালিন্য ছিল। ছোটদা তো নেশাতেই ডুবে থাকে, উদাম নাইট লাইফের জন্য প্রচুর প্রচুর টাকা নষ্ট করত, আর এই জন্যই দেনা হয়ে গেছিল, তাই বাধ্য হয়ে বাবার কাছে হাত পাততে হয়েছিল। আচ্ছা, সেদিন রাতে ডাইনিং হলে আপনি আর আপনার ছোটদা একসাথে বসেছিলেন? হ্যাঁ, আমরা দুজনে ডিনার করছিলাম। বিদ্যুৎ বিভ্রাটটা কখন হয়? ওই 10:15 10:30 নাগাদ। আর ঘরের আলো আবার কখন জ্বলে উঠেছিল? মিনিট 10-এর মধ্যেই আলো চলে আসে, কিন্তু আমি জানলা দিয়ে দেখেছিলাম সব বাড়িতেই আলো ছিল, এমনকি স্ট্রিট ল্যাম্পটাও জ্বলছিল, শুধু আমাদেরটাই গেছিল। ওই 10 মিনিটে আপনার দাদা কি ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছিল? না। আপনি শিওর? হ্যাঁ, শিওর। ভিকটিম রমেন রায়চৌধুরীর ছেলে আর মেয়ে দুজনের সাথেই কথা বলে আমরা জানতে পেরেছিলাম তাদের দুজনের সাথেই ভিকটিমের সম্পর্ক ভালো ছিল না। রুহি রায়চৌধুরীকে নায়িকা হিসাবে লঞ্চ না করায় সে বাবার উপরে ক্ষুব্ধ ছিল, আর ধার দেনা মেটাতে সাহায্য না করায় রাতুল রায়চৌধুরীও বাবার উপরে যথেষ্ট মাত্রায় ক্ষেপেছিল। অর্থাৎ তাদের দুজনেরই খুনের যথেষ্ট মোটিভ ছিল, কিন্তু দুজনেরই অ্যালিবাই ছিল। তারা দুজনে বলেছিল তারা একসাথে সেই রাত্রে বসে নৈশাহার করছিল, আর 10 মিনিট বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে কেউ উঠে কোথাও যায়নি। আর তারপরেই পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে স্যার। কই দেখি। তার মানে দেখা যাচ্ছে খুনটা হয়েছে ঠিক রাত 10:30 থেকে 11টার ভিতর, ঠিক যেই সময় আলোটা চলে গিয়েছিল। আর এই খুনটা হয়েছে একটা ধারালো অস্ত্রের আঘাতে। হ্যাঁ স্যার, একবার নয়, প্রায় 70 বার কোপানো হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার। তার মানে খুনির কি পরিমাণ আক্রোশ ছিল রমেন রায়চৌধুরীর উপর। কিন্তু খুনের মোটিভটা কি সেটাই তো বুঝতে পারছি না। ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে, কিন্তু মোটিভ তো একটা না একটা আছেই। আচ্ছা, ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল না? হ্যাঁ স্যার আছে, কিন্তু ফুটেজ কালেক্ট করেছেন? স্যার পাওয়া গেছে, কিন্তু ওই 10 মিনিটের যখন বিদ্যুৎ ছিল না তার কোনো ফুটেজ পাওয়া যায়নি। সে কি? ব্যাকআপ জেনারেটর চালু না হওয়ায় সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, তাই কোনো ফুটেজও পাওয়া যায়নি। আর ওই ব্যাকআপ জেনারেটর চালানোর দায়িত্ব ছিল ওই বাড়ির দারোয়ান কাম কেয়ারটেকার হনুমান সিং এর ওপর। কিন্তু হনুমান তো বলছে ওর নাকি সেদিন জ্বর ছিল, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই নাকি জেনারেটর চালাতেও পারেনি। আর তার থেকেও বেশি অবাক করার মতো বিষয় হলো ভিকটিমের মেয়ে বলেছিল মিনিট 10-এর মধ্যেই আলো চলে আসে, কিন্তু আমি জানলা দিয়ে দেখেছিলাম সব বাড়িতেই আলো ছিল, এমনকি স্ট্রিট ল্যাম্পটাও জ্বলছিল, শুধু আমাদেরটাই গেছিল। বাকি সব বাড়ির আলো জ্বলছিল আর রাস্তারও আলো জ্বলছিল, এরকম হবে কেন? আর হবেও বা কি করে? হয়তো সাময়িকভাবে লাইনে কোনো ফল্ট হয়েছিল। সেটা আমিও মেনে নিতাম যদি না খুনটা হতো। ঠিক তাই। তাহলে কি ইচ্ছে করেই সেই রাতে রমেনবাবুর বাড়ির বিদ্যুৎ সংযোগ 10 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে ক্যামেরাগুলো কাজ না করে? এক্স্যাক্টলি। আর সেই জন্যই ইচ্ছাকৃত ব্যাকআপ জেনারেটর চালু করা হয়নি। অর্থাৎ ওই দারোয়ান কাম কেয়ারটেকার হনুমান সিং এর অসুস্থ হওয়ার কারণে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে থাকার ব্যাপারটা ডাহা মিথ্যা কথা। তাহলে কি হনুমান সিংই খুনটা করেছে? করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু হনুমান সিং যদি সেই রাতে বাড়ির মেন সুইচ অফ করে দিয়ে থাকে, আমি কিন্তু অবাক হব না। তাহলে এখন কি করণীয় স্যার? হনুমানকে আমার চাই, ওকে যত শীঘ্রই সম্ভব তুলে নিয়ে আসুন। আমার ধারণা তদন্ত ঠিক দিকেই এগোচ্ছে।
হনুমান সিং, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি কিচ্ছু করিনি বড়বাবু, সত্যি মা কসম আমি কিচ্ছু করিনি। এই, তোর ঘর তল্লাশি করে না ৭৫,০০০ টাকা পাওয়া গেছে। বল অত টাকা তুই কোথায় পেলি? महीने का रुपया से हम जमा किया था बड़ा बाबू, महीने का रुपया से। মাইনে কা রুপি আছে কি মারার জায়গা পাওনি? আমরা খবর নিয়েছি রমেন বাবু প্রতি মাসে তোর অ্যাকাউন্টে টাকা জমা দিতেন, আর তুমি আমাদের ক্যাশ জমাবার গল্প শোনাচ্ছ। कसम খেয়ে বলছি বড় বাবু, कसम খেয়ে বলছি। দেখ হনুমান, তোর যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে না শরীরে এত মারধর সহ্য হবে না, তাই সব কথা সত্যি সত্যি বলে দে, না হলে কিন্তু তোকে বাঁচানো সম্ভব হবে না। मत मानना बड़े बाबू, আমি বলে সত্যি বলছি, বলে ওকে মারবেন না ম্যাডাম, দিদি আমাকে মারবেন না। সেই রাতে ওই বাড়িতে 10 মিনিটের জন্য আলো বন্ধ হয়েছিল কি করে? दिन रात 10 बजे, 10:30 बजे। তারপর 10 मिनट का बाद मैंने मेन সুইচ অন করে দিয়েছিলাম বড় বাবু। ওই 10 মিনিট পরে দোতলায় গিয়েছিলি তাই তো? না ম্যাডাম, আমি দোতলায় যাইনি। তাহলে কে গিয়েছিল? বলতে পারবো না বড় বাবু। কে গিয়েছিল? হনুমানজির কাছে ম্যাডাম, দোতলায় কে গেছিল আমি জানি না। তাহলে কি খুনটা রাধুনি ফুলি করেছিল? না বড়বাবু, ফুলি খুব ভালো মেয়ে, গরিব, আমার মালিককে বহুত মানতা থা। ওই মেয়ে খুন করেনি বড়বাবু, ও খুন করেনি। কিন্তু তুই হঠাৎ মেন সুইচ অফ করেছিলি কেন? मुझे ऑफ करने के लिए बोला था बड़ा बाबू, बोला था। কে বলেছিল? राजत, राजत बाबू मैडम, কে রজত? केटरिंग कंपनी का मैनेजर। वो साहब हमको 75,000 रुपया दिया था 10 मिनट के लिए लाइट बंद करने के। কোন ক্যাটারিং কোম্পানি? उस दिन रात को খাবার ডেলিভারি দেনে কে যাদের অর্ডার দেওয়া হয়েছিল বড়বাবু। সেই ক্যাটারিং কোম্পানির ম্যানেজার রজত হঠাৎ 75,000 টাকা দিতে গেল কেন? জানি না বড়বাবু। বল। হ্যাঁ? লোকটাকে জিজ্ঞাসা করিসনি? আমি গরিব আদমি আছি বড়বাবু, আমাকে অত টাকা দেবে বললো, আমি লোক সামলাতে পারলাম না, ওর কথায় রাজি হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করিনি কারণটা কি। ক্যাটারিং কোম্পানির নামটা কি? রূপ ক্যাটার। আমাদের অনুমান ঠিক ছিল। হনুমানই লোভে পড়ে ৭৫,০০০ টাকার বিনিময়ে রমেন রায়চৌধুরীর বাংলোর মেন সুইচ অফ করে দিয়েছিল 10 মিনিটের জন্য। কে এই ক্যাটারিং কোম্পানির ম্যানেজার রজত? কেনই বা সে হনুমানকে এতগুলো টাকা দিয়েছিল 10 মিনিটের জন্য মেন সুইচ অফ করতে? আমাদের এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব দরকার ছিল, আর তার জন্য প্রয়োজন ছিল রজতকে তুলে আনার। আর রজতকে ধরতে যেতেই
আমি কিছু করিনি স্যার, আমাকে আমাকে এরকম ভাবে ধরে আনলেন কেন? কিছু করিসনি যখন, তখন আমাদের দেখে পালাচ্ছিলি কেন? হ্যাঁ? আপনি কিছু করেন? বল বল, হনুমানকে ৭৫,০০০ টাকা দিয়ে বাড়ির মেন সুইচ অফ করতে বলেছিলি কেন? বল। হনুমান? কে হনুমান স্যার? কে হনুমান? কে হনুমান? কে হনুমান? কে হনুমান? বলছি আমাকে আমাকে দিতে বলেছিল। তোকে দিতে বলেছিল? কে দিতে বলেছিল তোকে? আমায় আমায় এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। রূপ ক্যাটারিং সার্ভিসের ম্যানেজার রজত নন্দীর কাছ থেকে আমরা জানতে পারি ঠিক কে রজতকে ৭৫,০০০ টাকা ক্যাশ দিয়ে নির্দেশ দিয়েছিল রমেন রায়চৌধুরীর দারোয়ান কাম কেয়ারটেকার হনুমান সিংকে দেওয়ার জন্য। আমরা জানতে পারি ঠিক কে রজত নন্দীর মাধ্যমে হনুমান সিংকে নির্দেশ দিয়েছিল সেই রাতে 10 মিনিটের জন্য মেন সুইচ অফ করার। আমরা নিশ্চিত ছিলাম না যে টাকাটা দিয়েছিল আর যে ব্ল্যাক আউটের নির্দেশ দিয়েছিল সেই আসল খুনি কিনা। তাই আমরা সময় নষ্ট না করে তড়িঘড়ি তুলে নিয়ে আসি সেই ব্যক্তিকে। আর তারপর বল বল কে তুই? কেন তুই ৭৫,০০০ টাকা দিয়েছিলি? কেন সেই রাতে ওই বাড়ির মেন সুইচ অফ করতে বলেছিলি? মুখ বন্ধ রাখলে চলবে না। বল, তোর রমেন বাবুর উপর তো আক্রোশ কিসের? বল কে তুই? বল। আমি ঋষি রায়চৌধুরী, রমেন রায়চৌধুরীর নাতি। হোয়াট? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই বুড়োটা সত্যিই আমার ঠাকুরদা ছিল। তার প্রতি তোর এত রাগ কিসের ছিল? শয়তান বোঝেন? শয়তান? ওই বুড়োটা পাক্কা একটা শয়তান ছিল। হঠাৎ এই কথা বলছিস কেন? হঠাৎ নয়, রমেন রায়চৌধুরীর বাইরে একটা মুখোশ ছিল, ভালো মানুষের মুখোশ। সালা লোক দেখিয়ে গরিব গুরুবদের দান ধ্যান করতো, সমাজের কাছে নাম কিনতো, ইনফ্লুয়েন্স খাটিয়ে সমাজ সেবার পুরস্কার ঘরে তুলতো। সালা লোকটা যে কিরকম নির্মম, নিষ্ঠুর আর হিংস্র ছিল সেটা একমাত্র এই পৃথিবীতে আমিই জানি। তুই বল কি জানিস শুনি। আমার তখন 5 বছর বয়স। একটা কার অ্যাক্সিডেন্টে আমার মা আর বাবা দুজনেই মারা যায়। ওই গাড়িতে ওই দিন আমি ছিলাম না, তাই কপাল করে বেঁচে যাই। কিন্তু আমার আজও সব মনে আছে স্যার, আমার আজও সব স্পষ্ট মনে আছে। ঋষি আমাদের জানিয়েছিল তার বাবা মা মারা যাওয়ার পর কি মানসিক যন্ত্রণার মধ্যে সে কাটিয়েছিল। তখন তার কতই বয়স, কোথায় তখন তার আঁকড়ে ধরার কথা পিসি ও কাকাকে রমেনবাবু চাইলেন তাকে অনাথ আশ্রমে ভর্তি করে দিতে। ও তো এই বংশেরই সন্তান, আমাদের রক্ত তো ওর গায়েও বইছে, ওকে তো আর আমরা ফেলে দিতে পারি না। ওকে একটা ভালো থেকে অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দেন। প্রতিবাদ করেছিল রুহি এবং রাতুল, কিন্তু তাদের দাবিকে অগ্রাহ্য করে পরিবার থেকে বেদখল করে সবার অলক্ষ্যে ছোট্ট ঋষিকে রমেনবাবু ভর্তি করে দিয়েছিলেন অনাথ আশ্রমে। আমরা বেঁচে থাকতে ঋষি অনাথ আশ্রমে কেন মানুষ হবে? সেটাই তো, আর লোকে জানতে পারলে তো পাড়ায় ঢিঢি পড়ে যাবে। লোকে জানতে পারলে তবে তো না লোক লজ্জার ভয়। ওকে চুপচাপ একটা অনাথ আশ্রমে ভর্তি করা হবে, তারপর বেনামে যাবতীয় প্রসেস কমপ্লিট করা হবে। রমেনবাবুর মনে হয়েছিল
এই ছোট্ট ছেলেটাই দায়ী তার বড় ছেলে এবং বড় বৌমার অকালে চলে যাওয়ার পিছনে। মনে হয়েছিল ঋষি আসলে অপয়া। কিন্তু এইভাবে ঋষির দায়িত্ব ঝেড়ে ফেলার কারণটা? ও একটা অশুভ অপয়া। ওর জন্যই রাহুল আর বড় বৌমাকে অকালে যন্ত্রণা পেতে পেতে চলে যেতে হলো। একটা শিশুর শৈশব বন্দী হয়ে যায় অনাথ আশ্রমের 4 দেয়ালের মধ্যে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন একা একলা শিশুর মনে এরপর থেকে জন্ম নেয় ক্ষোভ, রাগ। আচ্ছা, তার অপরাধ কোথায় আপনারা বলতে পারেন? কিন্তু তবু অপরাধ তো আইনের চোখে অপরাধী হয়। বুড়োটা আমাকে একটা অনাথ আশ্রমে ভর্তি করে। সালা আশ্রমটা না নরকের থেকেও বেহদ্দ জায়গা ছিল, নোংরা, অপরিষ্কার। দুবেলা উঠতে বসতে আমাদের বেদরক মারত, দুবেলা ভালো করে খেতে পর্যন্ত দিত না। আমি লেখাপড়ায় ভালো ছিলাম, তাই খুব অল্প দিনের মধ্যেই আমি আশ্রম থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাই। একটা চাকরি করি, আর কিছুদিন চাকরি করার পর একটা কোম্পানি খুলি, একটা ক্যাটারিং কোম্পানি। কিন্তু কোম্পানির অবস্থাটা খুব একটা ভালো চলছিল না। ডিপ্রেশনে ভুগিয়ে ড্রাগের নেশে আসক্ত হয়ে যাই। আর তারপর একদিন আমি বুড়োটার খবর পাই। খবর পেয়ে আমি বুড়োটার সঙ্গে তার অফিসে দেখা করতে যাই। ছোট থেকে এই বুড়োর প্রতি আমার একটা প্রতিশোধ স্পৃহা ছিল, তাই আমি ঠিক করি এই বুড়োর সঙ্গে দেখা করে ওর সঙ্গে কিছু পার্সোনাল কথা বলবো। তুমি আমার নাতি ঋষি? যাক, মনে আছে তাহলে। আমি তো ভাবলাম ভুলেই মেরে দিয়েছেন। না না, এত সহজে ভুলি কি করে? আফটার অল তুমি আমার বংশধর, আমার রক্ত বইছে তোমার শিরায়। হ্যাঁ, আপনার রক্ত আমার শিরায় বই কি এমন লাভটা হলো? আজ পর্যন্ত কোনো কর্তব্যই তো পালন করলেন না আমার প্রতি। কে বলেছে আমি তোমার প্রতি কোনো কর্তব্য পালন করিনি? আমি তোমাকে অনাথ আশ্রমে ভর্তি করে দিয়েছিলাম। ওটাকে কর্তব্য পালন করা বলে না রমেন রায়চৌধুরী, ওটাকে বলে দায় ঝেড়ে ফেলা। কি যাতা বলছো? ঠিকই বলছি। আমার ছোটবেলাটা কিরকম কেটেছে সেটা আমি যেমন জানি, আপনিও নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তাই অন্তত এবার আপনার দায়িত্বটা পালন করুন। তুমি ঠিক কি বলতে চাও বলো তো? আমি বলতে চাই যে আপনি আমাকে রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডাইরেক্টর করে দিন। ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন কেন ইম্পসিবল সেই জবাব দিয়ে আমি তোমায় করতে বাধ্য নই। যেটা হয় না সেটা হয় না। তাহলে একটা কাজ করুন, আপনি আমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা দিয়ে দিন, ওয়ান টাইম সেটেলমেন্ট। 5 কোটি? হ্যাঁ, আমি তোমায় একটা পয়সাও দেবো না। তবে সামনের সপ্তাহে আমার জন্মদিন, এখানে একটা বিরাট পার্টি হবে। তুমি চাইলে আমি তোমাকে ক্যাটারিং এর কাজটা দিতে পারি। এর বেশি তুমি আর কিছু আমার কাছ থেকে আশা করো না, বুঝছো? আমি সেদিনই ঠিক করি ওই জন্মদিনের দিনই ওই বুড়ো বেটাকে এই দুনিয়া থেকে খালাস করে দেবো। তাই আমি প্ল্যান করে আমার ম্যানেজার রজতকে দিয়ে ওদের দারোয়ানের কাছে মোটা অঙ্কের টাকা পাঠাই। আর তারপর বলি যে ঠিক সময় মতো যেন 10 মিনিটের জন্য বাড়ির মেন সুইচটা অফ করে দেয়। ব্যাস, তারপর তো আমি খেলবো।
বুড়োকে খুন করে আমি নিঃশব্দে নিচে নেমে আসি, দেখি যে তখনও কাকা আর পিসি খাচ্ছে। আমি ওদেরকে বুঝতে দিই না। বারান্দার আলো জ্বলে ওঠার আগেই আমি বাড়ির পাঁচিল টপকে পালিয়ে যে ছুরি দিয়ে খুনটা করেছিলি সেটা কোথায়? হাইড্রেনে ফেলে দিয়েছিলাম। তার মানে তুই যখন তোর ঠাকুরদাকে খুন করেছিলি তখন ড্রাগের নেশাতে বুঁদ হয়েছিলি, তাই তো? খুনটা আমি নেশার ঘরে করলেও প্ল্যানটা আমি সজ্ঞানেই করেছিলাম। আর জানতো এই জন্য আমার কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই, এক ফোঁটায় আফসোস নেই আমার। সালা যে লোকটা আমার শৈশবটাকে নরক বানিয়ে দিয়েছিল, আমার বিচারে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু ঋষি, তোর বিচারে দুনিয়া চলবে না। এই দেশটা চলছে সংবিধান আর আইন মোতাবেক। তোর বিচার হবে আদালতে, আর সেই বিচারে তোর কি শাস্তি হবে সেটা আমরা বুঝতে পারছি, আর তুইও আন্দাজ করতে পারছিস। আর হ্যাঁ, আপনাদের বলছি, একটা অন্যায়কে কখনোই আর একটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না। কেউ আপনার জীবন যতই নরক বানিয়ে দিক, আপনার কোনো অধিকার নেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার, তার জীবন কেড়ে নেওয়ার। কারণ জীবন দেওয়ার আর জীবন নেওয়ার একমাত্র অধিকার উপরওয়ালার। আর আপনি মানুষ হিসাবে যেটা করতে পারেন সেটা হলো আদালতের দ্বারস্থ হওয়া। কারণ আইন আদালত তৈরি হয়েছে আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। তাই আসুন, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা অপরাধী নই, একজন আদর্শবান দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি। তাহলেই এই পৃথিবী সত্যি শিশুর বাসযোগ্য হয়ে উঠবে। সাবধান হও বাংলা।